ওয়েলকাম ভিউয়ার্স, গুড ইভিনিং। অনেকদিন পরে তোমাদের সামনে এলাম আবার। আজকে ভাবছি ভিডিওটা তোমাদের একটু অন্যরকমভাবে করাবো। দেখো, ডেলি ইউজ সেন্টেন্সে মানে দৈনন্দিন কনভারসেশনাল বা যে কথাবার্তা দৈনন্দিন যে ধরনের কথাবার্তা আমাদের বলতে হয়, বলে থাকি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের ইংরেজি কীরকম হয় এই নিয়ে অনেকগুলো ভিডিও তোমাদের দেখিয়েছি। কিন্তু আজকেও সে একই ব্যাপার, তবু দু একটা জিনিস তোমাদের বলে দিই। দেখো, ইংরেজি বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে যে কথাটা আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি যে গ্রামার না জানলে ইংরেজি ভালো বলা যায় না, লেখা যায় না, বিশেষ করে টেন্স না জানলে পরে পারা যায় না, এরকম ব্যাপার আছে। গ্রামার সম্বন্ধে ভালো দক্ষতা থাকা প্রয়োজন। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু গ্রামারে কিছু তো আমাদের জানতেই হয়, কিন্তু তা সত্ত্বেও গ্রামারের খুঁটিনাটি না জেনেও কিন্তু আমরা ইচ্ছে করলে ইংরেজি একটু যদি অভ্যাস করি তাহলে ইংরেজি কিছু বলতেও পারি, লিখতেও পারি। কিন্তু তা সত্ত্বেও কতগুলো জিনিস আমাদের জানতেই হয়, সেগুলো হচ্ছে বিভিন্ন শব্দের ইংরেজি। একই শব্দের নানা রকম ইংরেজি হয়, সেই ইংরেজিগুলো সম্বন্ধে আমাদের ধারণা, এগুলো কিন্তু আমাদের একটু মুখস্থ করে নিতেই হবে। মুখস্থ করে নিতে হবে। তারপর ধরো ভার্বের ব্যাপার। ভার্ব আমরা জানি, ফাইনাইট ভার্ব জানি, ইনফাইনাইটিভ ভার্ব জানি, অক্সিলারি ভার্ব জানি, হেল্পিং ভার্ব, মোডাল ভার্ব, এরকম নানা রকম ভার্ব আছে। কিন্তু এত খুঁটিনাটি মাথায় না রেখেও একটু সাধারণভাবে কিন্তু আমরা ইংরেজিগুলো করতে পারি। আজকে সেইভাবেই আমি একটু আলোচনা করার চেষ্টা করবো, জানি না তোমাদের কাছে কতটা ভালো লাগবে, দেখো বুঝতে পারো কি। দেখো, প্রথমে আমি একটা সেন্টেন্স লিখেছি, তার প্রস্তাব মানা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। আচ্ছা, এর আগে একটা কথা বলে নিই যে আমরা এটাও জানি যে পার্টস অফ স্পিচ কাকে বলে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এইগুলো আছে। এগুলো জানতে হয়। অ্যাডজেক্টিভ কত রকমের হয়, অ্যাডভার্ব কত রকমভাবে হয়, মোডাল কত রকম হয়, এরকম নানা রকম ব্যাপার আছে। ভয়েস কি, এটাও জানার প্রয়োজন হয়, অনেকে দরকার হয় গ্রামার খুঁটিনাটি। কিন্তু এগুলো না জেনেও আমরা করতে পারি। অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, যেমন অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলতে আমরা অ্যাম, ইজ, আর, বি ভার্ব বলি, হ্যাভ ভার্ব বলি, হ্যাজ ভার্ব এরকম বলি, আমরা শ্যাল, উইল বলি। এগুলো না জেনেও দেখো আমরা কীরকমভাবে সহজেই কিন্তু করে নিতে পারি। কীরকমভাবে দেখো, প্রথমে দেখা যায় একটা সেন্টেন্স, তার প্রস্তাব মানা ছাড়া কোনো আমার উপায় ছিল না। তাহলে আমার কোনো উপায় ছিল না। থাকা, যেখানে থাকা বোঝায়, আছে বোঝায়, সেক্ষেত্রে আমরা হ্যাভ বা হ্যাজ কথাটা ব্যবহার করি। আমার একটা বই আছে, আই হ্যাভ এ বুক। তার তিন ভাই আছে, হি হ্যাজ 3 ব্রাদার্স। ঠিক আছে। এইবার দেখো, I have a pen. He has a new car. এই যে কীভাবে এটা করলাম, আমরা গ্রামারে জানি সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট না বলেও আমরা এইভাবে মনে রাখতে পারি যে সম্পর্কে, যে বিষয়ে বলতে চাইছি, যার সম্পর্কে বলতে যাচ্ছি, সেই ইংরেজিটা আগে বসাবো। যদি সেরকম কোনো তোমার বিষয় আমরা মানে কারোর সম্পর্কে, বিশেষ ব্যক্তি, বিশেষ বস্তু এরকম যদি না পাই, সেখানে আমরা দেয়ার দিয়ে শুরু করতে পারি বা ইট দিয়েও শুরু করতে পারি। এটাও যখন এক্সাম্পল আসবে আমি তো বোঝাবো। তাহলে দেখো, তার প্রস্তাব ছাড়া আমার মানা কোনো আমার কোনো উপায় ছিল না। কার কথা আমরা বলছি? কথাটা কার কথা বলছি? আমার কথা বলছি। তাহলে আমার ইংরেজিটা আগে যাবে। আমার ইংরেজি আমি জানি মাই, কিন্তু আমার আছে, আমার ছিল, সেখানে আই হ্যাভ, আই হ্যাজ হয়, আই হ্যাভ হয়। তার আছে, হি হ্যাজ হয়। ঠিক আছে। তাহলে একটা জিনিস বললাম আমরা এখানে, যেহেতু প্রথম কথা হচ্ছে আমার সম্পর্কে বলছি, তাহলে আমরা প্রথমেই যেটা আসবে সেটা আই। এইবার দেখো, থাকা বললাম কি হ্যাভ অথবা হ্যাজ হয়। এই হ্যাভ হ্যাজ কার ক্ষেত্রে কোনটা বসবে?
আমি এবং আমরা এর ক্ষেত্রে হ্যাভ বসবে, আমি আমরা বাদ দিয়ে দে ক্ষেত্রেও হ্যাভ বসবে, আর বাকি সব হ্যাজ বসবে। কিন্তু মানার উপায় ছিল না, যখন অতীতকালের কথা বলবো, পাস্ট বলবো, তখন হ্যাজের জায়গায় কী হবে, হ্যাভের জায়গায় কী হবে, হ্যাড। তাহলে আমার ছিল না, আই হ্যাড ছিল না, নার জন্য একটা নো কথা আমরা ব্যবহার করব। তাহলে আমার কোনো উপায় ছিল না, আই হ্যাড নো অল্টারনেটিভ। দেখো, নো অল্টারনেটিভ বলেছে, কোনো ভিন্ন পন্থা ছিল না। অল্টারনেটিভ বলতে ভিন্ন পন্থা। আবার উপায় চেনা বলতে নো ওয়েও আমরা বলতে পারি। উপায় ইংরেজি মিনস হতে পারে, ওয়ে হতে পারে, ঠিক আছে। এখানে তার প্রস্তাব মানা ছাড়া আমার কোনো উপায় ছিল না, আমার দুটোই ছিল, হয় তার প্রস্তাব মেনে নেওয়া, নয় আমার কোনো একটা অসুবিধায় পড়া। দুটোর মধ্যে আমাকে বেছে নেওয়ার ব্যাপার ছিল। সেই জন্য ভিন্ন পন্থা বলতে আমরা এখানে আই হ্যাড নো অল্টারনেটিভ। উপায় ছিল না, এখানে আমরা একটা শব্দ ব্যবহার করবো, এটা করা ছাড়া কোনো উপায় ছিল না, এখানে বাট কথাটা ব্যবহার করতে হবে। তাহলে আই হ্যাড নো অল্টারনেটিভ বাট টু, মেনে নেওয়া, মানা ছাড়া মেনে নেওয়া ইংরেজিতে কি, অ্যাকসেপ্ট। এটাকে আমাদের মনে রাখতে হবে। এবং যখন আমরা দেখো এর আগে যে সমস্ত ডেলি ইউজের সেন্টেন্সেস বলেছি, তার মধ্যে তোমরা অনেকেই সেই বাংলাগুলোর ইংরেজিগুলো মুখস্থ করে গেছো, কিন্তু তার অন্যরকম একটা সেন্টেন্স যদি হয়, ওই ইংরেজি শব্দগুলো দিয়ে সেখানে হয়তো তোমরা করে উঠতে পারবে না বা পারো না। সুতরাং এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। মেনে নেওয়া, অ্যাকসেপ্ট। তাহলে আই হ্যাড নো অল্টারনেটিভ বাট টু অ্যাকসেপ্ট তার প্রস্তাব ইংরেজি কি, প্রপোজাল। প্রস্তাব ইংরেজি প্রপোজাল। টু অ্যাকসেপ্ট হিজ প্রপোজাল, তার প্রস্তাব, হিজ প্রপোজাল। তাহলে আই হ্যাড নো অল্টারনেটিভ বাট টু অ্যাকসেপ্ট হিজ প্রপোজাল। যখন আমরা এই প্রপোজাল শব্দটা শুনলাম, প্রস্তাব ইংরেজি প্রপোজাল, প্রস্তাব করা, সেক্ষেত্রে হয় প্রপোজ। তাহলে কেউ কাউকে প্রস্তাব করছে, সেখানে আমরা ইংরেজিতে বলবো প্রপোজাল। কেউ প্রস্তাব দিল, প্রপোজাল, এটা তার প্রস্তাব ছিল, ইট ওয়াজ হিজ প্রপোজাল। আমার প্রস্তাব হচ্ছে, প্রস্তাব, মাই প্রপোজাল ইজ। প্রস্তাব যেটা সম্পর্কে বলছি সেই জন্য মাই প্রপোজালটা আগে গেল। মাই প্রপোজাল ইজ টু সেল আউট দ্য হাউস। আমার প্রস্তাব হচ্ছে বাড়িটা বিক্রি করে দাও। এইবার দেখো, আমি তোমাকে বাড়িটা বিক্রি করার প্রস্তাব দিচ্ছি, প্রস্তাব করছি, সেখানে প্রপোজাল হবে না, সেখানে হবে প্রপোজ। আই প্রপোজ ইউ টু সেল আউট দ্য হাউস। দেখো কে দিচ্ছে, এটা কার কথা বলা হচ্ছে, আমার কথা, সেই জন্য আমি কথাটা আগে গেল। আই প্রপোজ, কাকে করছি, তোমাকে। আই প্রপোজ ইউ, বাড়িটা বিক্রি করে দিচ্ছে, টু সেল আউট দ্য হাউস। বোঝা গেল? সেটা একই ব্যাপার। দেখো যে অ্যাকসেপ্ট মানে হচ্ছে মেনে নেওয়া, আর মেনে নেওয়ার যে ব্যাপারটা, মান্যতা, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। কাউকে একটা প্রস্তাব দেওয়া হচ্ছে, সে প্রস্তাবটা গ্রহণ করলো না, তাহলে দুরকমভাবে করতে পারি। সে প্রস্তাব গ্রহণ করলো না, দেখো কার সম্পর্কে বলছি, তার সম্পর্কে, তাহলে হিটা আগে চলে যাবে। হি করলো না, পাস্ট টেন্স, অতীতকাল, সেই জন্য ডিড নট অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। আবার এটাকে প্যাসিভও আমরা করতে পারি, the proposal was not accepted by him। এরকমভাবে আমরা করতে পারি। তারপরে দেখো, দোষটা ছিল রামের, শ্যামের নয়। দোষটা ছিল রামের, শ্যামের নয়। এখানে দেখো আমাদের একটা জিনিস জানতে হবে, দোষ ইংরেজিটি কি, দোষ, ত্রুটি, ফল্ট। দোষ, ত্রুটি ইংরেজি হচ্ছে, দোষ বা ত্রুটি ইংরেজি হচ্ছে ফল্ট। ফল্টের পরে একটা প্রিপোজিশন অফ বসে, কখনো কখনো উইথ বসে। ভেতরে কারোর মধ্যে কোনো ত্রুটি আছে এরকম বোঝাতে গেলে ফল্ট উইথ ব্যবহার করি আমরা। তাহলে দেখো, দোষটা ছিল রামের, শ্যামের নয়। তাহলে কার সম্পর্কে বলছি,
কোন বিষয়টাতে বলছি? বিষয়টা হচ্ছে দোষ। তাহলে এইটা আগে যাবে। যে বিষয়ে বলছি সেটাকে আমরা ইংরেজিতে বলি সাবজেক্ট। সাবজেক্টের পরে ভার্ব আসে, ভার্বের পরে অবজেক্ট আসে। আমার অতভাবে খেয়াল না করে আমি এটা করতে পারি। কোন ব্যাপারে বলছি? বলছি দোষ সম্পর্কে। তাহলে দোষ কথাটা আমি দোষ ইংরেজিটা আমরা আগে বলবো। দোষটা দ্য ফল্ট, দ্য ফল্ট ছিল, দোষটা ছিল। থাকা ইংরেজি কি হয়? দেখো, কোনো অবস্থা বোঝাতে গেলে আমরা অ্যাম, ইজ, আর ব্যবহার করি। দোষটা ছিল মানে এই দোষযুক্ত অবস্থাটা বোঝাবার জন্য আমরা তাহলে কী ব্যবহার করবো? ইজ ব্যবহার করবো অথবা ওয়াজ ব্যবহার করবো। ছিল যখন বলছি তাহলে সেটা অতীতের ব্যাপার। দ্য ফল্ট ওয়াজ, আমরা বলবো দ্য ফল্ট ওয়াজ। কার ছিল? রামের। দ্য ফল্ট ওয়াজ দুরকমভাবে বলতে পারি। যে ফল্ট ওয়াজ অফ রাম বলতে পারি অথবা উইথ রাম বলতে পারি। ব্যাপারটা কীরকম হলো? রামের ত্রুটি অফ রাম, আর রাম যে একটা করেছে তার সে করণীয় কাজটার মধ্যে ত্রুটি, সেখানে হবে ফল্ট উইথ। সুতরাং হবে কি? দি ফল্ট ওয়াজ উইথ রাম। শ্যামের নয়, নট উইথ শ্যাম। বোঝা গেল? কোনোভাবে তারা বিবাদটা মিটিয়ে নিল। কোন সম্পর্কে বলছি? বিবাদ সম্পর্কে। কারা মিটিয়ে নিল? তারা। তাহলে ব্যাপারটা কীরকমভাবে হবে? ব্যাপারটা তারা বিবাদটা মিটিয়ে নিয়েছিল। তাহলে আগে আসবে কোনটা? তারা। তাহলে পরে আসছে বিবাদ। বিবাদ ইংরেজি কি? বিবাদ হচ্ছে ডিসপিউট। ঠিক আছে? মিটিয়ে নেওয়া, সমঝোতা করে নেওয়া, তার ইংরেজি হচ্ছে সেটল। মিটিয়ে নেওয়া, স্থির করা, সেটল। আর বিবাদ ডিসপিউট। তাহলে এখানে কিন্তু আমাদের এই ইংরেজিগুলো মনে রাখতে হবে, শিখে নিতে হবে, মুখস্থ করে রাখতে হবে। কোনোভাবে তার ইংরেজি হচ্ছে সামহাও। ঠিক আছে? তাহলে কোনোভাবে তারা বিবাদটা মিটিয়ে নেয়। ন্যায় বলতে কি? নিয়েছিল, আমরা বোঝাতে পারছি। তাহলে সেটেল যদি মিটিয়ে নেওয়া হয় তাহলে মিটিয়ে নিয়েছিল, সেটেলড বলবো আমরা। ঠিক আছে? তাহলে কোনো রকমভাবে সামহাও। somehow তারা they settled, double T E L E D, double T settled। কি? তাদের বিবাদ। দেখো, তার বিবাদটা বলেছি, তাহলে কি হবে? দ্য ডিসপিউট। দেখো, আমরা জানি কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্ট আমার জানার দরকার নেই। কোনটাকে অবজেক্ট বলে কি? গ্রামারের খুঁটিনাটি ব্যাপারটা না জানলেও আমাদের হবে। তারা মিটিয়ে নিয়েছিল। কি মিটিয়ে নিয়েছিল? কি জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা অবজেক্ট বলি। এটা যে অবজেক্ট, এটা আমরা না জানলেও চলবে। যে somehow they settled, কি মিটিয়ে নিয়েছিল? দ্য ডিসপিউট। বোঝা গেল? কোনটার পরে কোনটা লিখবো? এইগুলো যদি খেয়াল রাখি তাহলে আমাদের বলতে কোনো ইংরেজি করতে কোনো অসুবিধা হবে না। আমার প্রস্তাবে সে বরং খুশি হবে। বরং এই ইংরেজিটা আমাদের মনে রাখতে হবে, বহু জায়গায় লাগবে। বড় ইংরেজি হচ্ছে র্যাদার। বড় ইংরেজি র্যাদার। তাহলে আমার প্রস্তাবে সে বড় খুশি হবে। কার সম্পর্কে বলছি? তার সম্পর্কে। তাহলে সেটা আগে যাবে। তাহলে আমার প্রস্তাবে সে বরং খুশি হবে, এটা দুরকমভাবে আমরা বলতে পারি। একটা যদি সে বলে ধরে নিই, তার কথা বলে যদি ধরে নিই, তাহলে সে দিয়ে আমরা হি দিয়ে শুরু করবো।
সেক্ষেত্রে সেটা প্যাসিভ হয়ে যাবে। সেক্ষেত্রে হবে কি হি উইল বি প্লিজড, সেখানে আমরা বলবো হি উইল বি প্লিজড। খুশি ইংরেজি কি টু বি প্লিজড, তাহলে হি উইল বি প্লিজড অ্যাট মাই প্রপোজাল, কিসেতে আমার প্রস্তাবে। আর যদি বলে আমার প্রস্তাবটা সম্পর্কে যদি বলে আমার প্রস্তাবটা তাকে খুশি করবে, হি উইল বি, আচ্ছা বড়টা কী বলবো, হি উইল বি রাদার প্লিজড, আর এ টি হিয়ার, হি উইল বি রাদার প্লিজড অ্যাট মাই প্রপোজাল। আর যদি আমার প্রস্তাবটাকে যদি আমি ধরি যে আমার প্রস্তাব তাকে খুশি করবে, তাহলে আমরা বলবো মাই প্রপোজাল will rather please him. My proposal will rather please him. বুঝা গেল? তোমার ওখানে গিয়ে লাভ নেই, লাভ ইংরেজি হয় প্রফিট হতে পারে, কাজে লাগা টু বি অফ ইউজ হতে পারে, কাজে লাগা টু বি ইন ইউজ হতে পারে, যেরকমভাবে আমরা সিচুয়েশন অনুযায়ী আমরা বলতে পারি। তাহলে তোমার ওখানে গিয়ে কোনো লাভ নেই, তার কোন একটা বিষয়, দেখো এখানে কোন বিষয়ে লাভ নেই সেটা কিন্তু আমরা বলিনি, সেখানে যখন এটা বলা হয় না তখন আমরা একটুখানি আমি বলেছিলাম দেয়ার ইজ বা ইট ইজ, এরকম যে দেয়ার বা ইট যে শুরু করা হয়, তাহলে ওখানে গিয়ে কোনো লাভ নেই, এটাকে আমরা কিরকমভাবে বলবো, ইট ইজ অফ নো ইউজ, it is of no use এইবার দেখো, অথবা এরকম ভাবে বলতে পারি দেয়ার ইজ দিয়ে বলতে পারি দেয়ার ইজ তখন আর অফ বলবো না, দেয়ার ইজ নো ইউজ, অফটাকে এখানে দেবো, there is no use of তোমার ওখানে গিয়ে of your going there, of your going there। এই যে গো মানে যাওয়া, তাহলে ইউর গোয়িং তোমার যাবার, তাহলে there is no use কোনো প্রয়োজন নেই, লাভ নেই মানে কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আবার এরকম বলতে পারি it is useless to go there, it is useless for you, it is useless for you to go there, এটাকে আমরা এরকমভাবে বলতে পারি it is useless মানে অপ্রয়োজনীয়, it is useless for you। দেখো ওখানে তোমার ওখানে গিয়ে লাভ নেই, কার লাভ, তোমার, তাহলে ইট ইজ ইউজলেস ফর ইউ টু গো দেয়ার, এইভাবে আমরা ইংরেজিটা বলতে পারি। অসুবিধা হচ্ছে কি, তাহলে তোমার ওখানে গিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, দেয়ার ইজ নো ইউজ। কোন সম্পর্কে বলছি, লাভ সম্পর্কে বলছি, কোনো লাভ নেই, সেই জন্য বললাম দেয়ার ইজ নো ইউজ। কিসে, ওখানে গিয়ে, অফ ইউর গোয়িং দেয়ার। বুঝা গেল? কবিতাকে ওর বোনের চাইতে ছোট মনে হয়, আসলে কি কবিতাকে ওর বোনের থেকে ছোট মনে হয়, তাহলে বোনের থেকে, তাহলে কবিতা ওর বোনের থেকে তো বড় নিশ্চয়ই, কিন্তু ওকে ওর ছোট বোনের থেকে ছোট মনে হয়, কাউকে মনে হয়, কাউকে দেখায়, এরকম ইংরেজি করতে আমরা বলি লুক কথাটা ব্যবহার করা, লুক মানে তাকানো হয়। হ্যাঁ, এটা খুব বাজে দেখাচ্ছে, ইট লুকস ভেরি, খুব নোংরা দেখাচ্ছে, ইট লুকস ভেরি ডার্টি, ইট লুকস, এটাকে দেখাচ্ছে ইট লুকস ভেরি ডার্টি, হি লুকস শ্যাবি, তাকে অবিন্যস্ত দেখাচ্ছে।
তাকে অগোছাল দেখাচ্ছে, দ্য হাউস দ্য রুম লুকস আনটাইট, অগোছাল লাগছে দেখতে। হ্যাঁ, সেরকম কবিতাকে বোনের চাইতে ছোটো মনে হয়, কবিতা লুকস, কবিতাকে দেখাচ্ছে, কাকে দেখাচ্ছে? তাহলে কবিতার কথা আগে বলবো। আমরা বলেছি যে বিষয় যেটা যার সম্পর্কে আমরা বলতে চাইছি সেই ইংরেজিটা আগে বলবো। তাহলে কার সম্পর্কে বলতে চাইছি? কবিতা সম্পর্কে। তাহলে কবিতা লুকস কবিতা লুকস কি ছোট মনে হচ্ছে। দেখো ইংরেজি গ্রামারেতে ডিগ্রি বলে একটা কথা আছে, আমার মনে না রাখলেও চলবে। আমরা মনে রাখবো এই ডিগ্রি কোন ডিগ্রি, এরকম দুজনের মধ্যে তুলনা করলে সেটাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি। অনেকের মধ্যে যদি তুলনা করা হয় সেটাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। অত কচকচির মধ্যে না গিয়ে আমরা বলবো যে দুটোর মধ্যে যখন বলছি তখন একটা ইয়ার যোগ করব। কার সঙ্গে? অ্যাডজেক্টিভের সঙ্গে। ইয়ং, ইয়ং মানে কি? যুবক, কম বয়স। তাহলে দুজনের মধ্যে বলছি, তাহলে ইয়ঙ্গার। তাহলে কবিতাকে ছোট দেখায়, কবিতা লুকস ইয়াঙ্গার। কবিতা লুকস ইয়ঙ্গার দেন। যখনই ইয়ার যোগ করব তখনই মনে রাখবো, সবসময় মনে রাখবো, তারপর একটা দেন কথা ব্যবহার করব। যখনই ইয়ার যোগ করবো কোনো অ্যাডজেক্টিভের সঙ্গে তারপর আমরা দেন কথাটা ব্যবহার করবো, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কবিতা লুকস ইয়ঙ্গার দেন, আর দেখো যদি সিস্টার বলি তাহলে ছোট বোন বোঝায়, কিন্তু তুমি যদি স্পেসিফিক্যালি বলতে পারো ছোট বোনের থেকে তাহলে হবে দেন আর ইয়ঙ্গার সিস্টার। ইয়ঙ্গার সিস্টার। তাহলে কবিতা লুকস ইয়ঙ্গার দ্যান হিজ ইয়ঙ্গার সিস্টার। আবার দেখো কবিতাকে বয়সের চেয়ে ছোট মনে হয়, যদি বলি কবিতাকে ওর বয়সের চাইতে, কবিতার যা বয়স তার থেকে ওর অনেক কম মনে হয়, সেক্ষেত্রে কী বলবো? কবিতা লুকস ইয়ঙ্গার দ্যান হার, এই জায়গায় আমরা বলবো এজ, দ্যান হার এজ। কবিতা লুকস ইয়ঙ্গার দ্যান হার এজ। রামবাবু ভীষণ কথা বলার স্বভাব, রামবাবুর ভীষণ কথা বলার স্বভাব। কার সম্পর্কে বলছি? রামবাবু। স্বভাব মানে স্বভাবটা আছে, তার স্বভাব রয়েছে। যখনই কোথাও কিছু আছে বুঝি আমরা তখন হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব। আই উই দে সেক্ষেত্রে হ্যাভ ব্যবহার করবো, বাকিগুলোর ক্ষেত্রে হ্যাজ ব্যবহার করবো। তাহলে এখানে রামবাবুর ভীষণ কথা বলার স্বভাব, রামবাবুর আছে কথা বলার স্বভাব আছে, তাহলে বলবো রামবাবু হ্যাজ। কি আছে? স্বভাব। স্বভাব ইংরেজি কি? হ্যাবিট। তাহলে রামবাবু হ্যাজ এ হ্যাবিট। স্বভাব কি স্বভাব? বেশি কথা বলা, ভীষণ কথা বলা। তো রামবাবু হ্যাজ এ হ্যাবিট অফ টকিং এ লট, টকিং এ লট। রামবাবু ভীষণ কথা বলার স্বভাব, রামবাবু হ্যাজ এ হ্যাবিট অফ টকিং এ লট। দেখো এই যে কথাটা রামবাবু ভীষণ কথা বলার অভ্যাস, এটা আমরা এরকমভাবে বলতে পারি। এই রামবাবু হ্যাজ এ হ্যাবিট অফ টকিং এ লট না বলে এটাকে এরকমভাবে বলা যেতে পারে, রামবাবু টক্স এ লট। আসলে কি আমরা কোনো কিছু বলি কেন? মনের ভাবটা প্রকাশ করা। রামবাবুর ভীষণ কথা বলার অভ্যাস,
এ কথা বললেও তুমি যা বুঝবে, আবার যদি বলি রামবাবু বড্ড বকে, তাহলেও তুমি একই জিনিস বুঝবে। তাহলে এটাকে এইভাবে বলা যায়, রামবাবু টক্স এ লট। এখানে রামবাবু হ্যাজ আ হ্যাবিট অফ টকিং এ লট, এটা ট্রান্সলেশনের মতো হলো। কিন্তু মনের ভাব প্রকাশ করতে গেলে আমাকে যে এইভাবেই বলতে হবে তার কোনো ব্যাপার নেই, বুঝা গেল? তুমি জেনে শুনেই আমাকে ব্যথা দিয়েছ। ব্যথা বা ইংরেজি কি? হার্ট, HURT, হার্ট। দেখো হার্ট, HURT হার্ট একটা আছে, আর HERT হার্ট একটা আছে। HERT হার্ট মানে হচ্ছে তোমার হৃদয়, হৃৎপিণ্ড। আর HURT হার্ট মানে হচ্ছে তোমার আঘাত দেওয়া। HURT হার্ট, আঘাত দেওয়া। দেখো এই যে ক্রিয়া হিসেবে যখন আমরা ব্যবহার করবো হার্ট, এটা তুমি প্রেজেন্ট টেন্সেও যা বলবো, পাস্ট টেন্সেও তাই বলবো। মানে অতীতের ক্ষেত্রেও, অতীতের ব্যাপার যদি হয় সেক্ষেত্রেও হার্টই হবে। তাহলে তুমি জেনে শুনে আমাকে দেখো, না জেনে শুনে, জেনে শুনে, না জেনে শুনে, জেনে শুনে এই ইংরেজিটা আমাদের মনে রাখতে হবে। জেনে শুনে ইংরেজি কী বলবো? নোয়িং। নো মানে কি? জানা, KNOWING, নোয়িং, লি অ্যাডভার্ব। জেনে শুনে, নোয়িংলি। না জেনে শুনে যদি বলি, না জেনে শুনে, তখন আমরা বলবো আননোয়িংলি, না জেনে শুনে। তাহলে তুমি জেনে শুনে আমাকে ব্যথা দিয়েছো, আঘাত করেছো। আঘাত দেওয়া, ব্যথা দেওয়া। এই যে ব্যথা দেওয়া, আঘাত দেওয়া, দুটো দেওয়া। আমি একটা বাড়ি দিয়েছি, আঘাত লেগেছে। আবার এমন একটা কথা বলেছি, আমার মনে আঘাত লেগেছে। দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা হার্ট কথাটা ব্যবহার করতে পারি। তাহলে তুমি জেনে শুনে আমাকে ব্যথা দিয়েছো, ইউ হার্ট মি। কে ব্যথা দিয়েছে? তুমি। তাহলে তোমার কথাটাকে আমরা আগে বলবো। তাহলে তুমি কি করেছো? ব্যথা দিয়েছো। তাহলে ইউ হার্ট মি। হার্ট মি নোয়িংলি। জেনে শুনে ইউ হার্ট মি নোয়িংলি। এবার দেখো, তুমি জেনে শুনেই আমাকে ব্যথা দিয়েছি, ইউ হার্ট মি নোয়িংলি। এটা অন্যরকমও ইংরেজি হতে পারে। দেখো, এই মুহূর্তে তুমি আমাকে একটা আঘাত দিয়েছো, এই মুহূর্তে, কিছুক্ষণ আগে, যার ফলটা এখনো বর্তমান। সেক্ষেত্রে আমরা কিন্তু বলবো, এটাকে বলে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমার জানার দরকার নেই, আমি মনে রাখবো। ঘটনা যদি সদ্য ঘটে থেকে থাকে, তাহলে সেখানে আমরা করবো এরকমভাবে করবো, ইউ হ্যাভ হার্ট মি নোয়িংলি। ইউ হ্যাভ হার্ট মি সদ্য যদি ব্যাপারটা ঘটে, তাহলে আমরা এইভাবে করব। আর যদি বুঝতে পারি এটা অনেকক্ষণ আগের ব্যাপার, অনেক দিন আগের ব্যাপার, বিশেষ করে যে অতীতের ঘটনা যদি, সময় যদি উল্লেখ করা যাবে। পিকনিকে গেছিলাম, পিকনিকে গিয়ে কথাবার্তার মধ্যে কিন্তু তুই আমাকে জেনে শুনে আঘাত করেছিলে, কোনো একটা মনে আঘাত লাগার মতো একটা কথা বলেছি, অতীতের সময় উল্লেখ করেছি। সেক্ষেত্রে আমরা বলবো, ইউ হার্ট মি নোয়িংলি। বোঝা? তার সবসময় ভালো কিছু করার চেষ্টা আছে। ভালো কিছু করার চেষ্টা। দেখো, চেষ্টা ইংরেজি আমরা জানি ট্রাই। চেষ্টা করার মানে ট্রাই, চেষ্টা করা, ট্রাই। আরেকটা ইংরেজি হয় উদ্যম বলতে, যখন আমরা যেটা বলি সেটা হচ্ছে স্ট্রাইভ, STRIVE। তার সবসময় ভালো কিছু করার চেষ্টা আছে। কার সম্পর্কে বলছি? তার। আছে বলতে আমরা কি হ্যাভ বা হ্যাজ ব্যবহার করি। আবার দেখো, কোনো একটা অবস্থা যদি বোঝায়, অবস্থা বোঝাতে গেলে পরে, সিচুয়েশান বোঝাতে গেলে সেখানে অ্যাম, ইজ, আর ব্যবহার করা। তাহলে দেখো,
তার সবসময় ভালো কিছু করার চেষ্টা আছে, তার মধ্যে বর্তমান তার অবস্থাটা হচ্ছে, তার মনোভাবটা হচ্ছে ভালো কিছু করার। এখানে আছে কতটা ব্যবহার না করে আমরা এই অবস্থাটার কথা, তার মনোভাবের যে অবস্থা সেইটা আমরা ব্যবহার করব। সুতরাং হি হি কি বলবো, হি এখানে হ্যাজ কথাটা ব্যবহার করবো না, সে চেষ্টা করে, হি স্ট্রাইভস বলবো। স্ট্রাইভস, তাহলে সে সবসময় চেষ্টা করে, হি অলওয়েজ ট্রাইভস। TRIVES, হি অলওয়েজ ট্রাইভস, অলওয়েজ। দেখো এই যে অলওয়েজ কথাটা মনে রাখতে হবে, অলওয়েজ, অফেন, ফ্রিকোয়েন্টলি, এই ধরনের যে অ্যাডভার্বগুলো আমরা ব্যবহার করব সেটা সাধারণত সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে আমরা বসাবো। এটা খেয়াল রাখতে, একটা পজিশন অফ অ্যাডভার্ব, একটা ব্যাপার আছে। এই কিছু কিছু জিনিস আমাদের, আমি এরপরে ভিডিওতে তোমাদের একটা দেখাবো যে ভার্বের পজিশন চেঞ্জ হয়ে পড়ে কিন্তু মানে চেঞ্জ হয়ে যাবে অনেক সময়। এরপরের ভিডিওতে তোমাদের বলার চেষ্টা করবো, এটা দেখে নাও। তার সবসময় ভালো কিছু করার চেষ্টা আছে, হি অলওয়েজ স্ট্রাইভস, কি ভালো কিছু করা, টু ডু সামথিং গুড, হি অলওয়েজ স্ট্রাইভস টু ডু সামথিং গুড। তার মানে সে সবসময় ভালো কিছু করার চেষ্টা করে, ঠিক আছে। আবার দেখো এটাকে আমরা অন্যরকমভাবে করতে পারি, চেষ্টা আছে বলতে যদি আমি প্রবণতা ভাবি, টেন্ডেন্সি, টেন্ডেন্সি, তাহলে সেখানে আমরা আছে ইংরেজিটা ব্যবহার করতে পারবো, সেখানে আমরা আছেটা ব্যবহার করতে পারবো। সেরকম আমি কী বলবো, হি always has a tendency তারপরে একই রকম টু ডু সামথিং গুড, সামথিং গুড। আবার দেখো সে সবসময় ভালো কিছু করার জন্য প্রবণ, তাহলে আবার দেখো হ্যাজ কথাটা ব্যবহার করো, প্রবণ অর্থাৎ সিচুয়েশন, অবস্থা, সেক্ষেত্রে আমরা এই হ্যাজ কথাটা ব্যবহার করবো না, হি ইজ অলওয়েজ প্রোন, PRON, প্রোন, এটা হবে না, প্রোন টু ডু সামথিং গুড, এইভাবে আমরা ইংরেজি করতে পারি। ওকে, আই হোপ ইউ এনজয় দ্য ভিডিও। নিশ্চয়ই তোমার কিছুটা ক্লিয়ার হয়ে গেছে। দেখো একটু ভালো করে খেয়াল করে দেখো, দেখবে ব্যাপারটা খুব ইজি, খুব ইজি না হলেও ধরে নেওয়া যায়। কিন্তু আমরা মনে রাখবো যে আমাদের কিন্তু ভোকাবুলারি, বিভিন্ন শব্দের ইংরেজিগুলো আমাদের জানতে হবে, তা না হলে কিন্তু আমরা করতে পারবো না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, টিল নেক্সট ডে, গুড নাইট, বাই।